বিয়ের ঠিক ১ সপ্তাহ আগে রোড অ্যাক্সিডেন্টে আমার হবু বর আদিবের পা দুটো পঙ্গু হয়ে যায়। ডাক্তার বলে দেয় পা দুটো ঠিক হবে কি না তার নিশ্চয়তা নেই। হতে পারে আবার নাও হতে পারে, না হওয়ার চান্স বেশি। একথা শুনে আমার পরিবার সরাসরি এ বিয়ে ভেঙে দেয়। পরিবারের সিদ্ধান্তে আমি মেনে নিতে পারছিলাম না। আমাদের ৪ বছর প্রণয়ের পর বহু কাঠখড় পুড়িয়ে দুই পরিবারকে মানিয়েছি বিয়ের জন্য। এর মধ্যে আদিবের অ্যাক্সিডেন্ট হওয়া আমার পরিবার বিয়েটা ভেঙে দিয়েছে। বড় ভাইয়া সবাইকে বলে বুঝিয়েছে আবেগের কারণে তিশা এখন আদিবকে বিয়ে করতে চাইছে, সারা জীবন আদিবের সেবা যত্ন করতে পারবে না। সবাই ভাইয়ার কথাটাই মূল্য দিয়ে আমার বিয়েটা ভেঙে দিয়েছে। আমার পরিবার সিদ্ধান্ত শুনে হাসপাতালে বেডে শুয়ে আমার হবু বর আদি বলেছে, তিশা যদি নিজের মুখে একথা বলে তাহলে আমি দ্বিতীয়বার তিশাকে বিয়ে করার দুঃসাহস করব না। এদিকে আমার ভাইয়া আদিপের মুখের উপর বলে দিয়েছে পরিবারের বিরুদ্ধে গিয়ে তিশা বিয়ে করবে না। আমি পড়েছি মহা ফ্যাসাদে। এদিকে আমার ভালোবাসা, আর একদিকে আমার পরিবার। বড় ভাইয়া আবার আরেক জায়গায় আমার বিয়ে ঠিক করেছে। এত বড় বিপদের মধ্যে আদিবকে ফেলে অন্য কারো সংসার করতে পারবো না। অনেক কষ্টে মাকে বুঝিয়েছি। এখন মা আর সবাইকে বোঝাতে পারলেই হয়। কোনো কিছুতেই আমার মন বসছে না। এর মধ্যে বাবা আমার রুমে এলেন। আমার মাথায় হাত রেখে বললেন, মা রে, কোনো বাবা মা তার সন্তানের খারাপ চায় না। সবাই চায় তার সন্তান সারা জীবন সুখে থাকুক। আমিও চাই তুই জীবনে সুখে থাক। তোর মায়ের থেকে আমি আজ সব শুনলাম। তুই যদি আদিবকে বিয়ে করিস, সুখী থাকিস, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যেই সিদ্ধান্ত নিয়েছিস ভেবে নিয়েছিস তো? হ্যাঁ বাবা, সব ভেবেচিন্তে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আগের তারিখেই তোদের বিয়ে হবে। আমি আদিবের পরিবারের সাথে কথা বলছি। বাবার কথা শুনে আমি বাবাকে জড়িয়ে ধরলাম। অবশেষে আমার জীবনে বিয়ের দিনটা ঘনিয়ে এলো। পার্লার থেকে মেয়েরা এসে আমাকে বউ সাজাচ্ছে। আমার মনটা আজকে অনেক খারাপ। আজকে সবাইকে ছেড়ে শ্বশুরবাড়ি চলে যাব। এ কয়টা দিন বড় ভাইয়া ছোট ভাইয়া কেউ আমার সাথে কথা বলেনি। বাবাও প্রয়োজন ছাড়া কোনো কথা বলেনি। তবে বিয়ের অনুষ্ঠানে ডেকোরেশনে কোনো কমতি রাখেনি। পরিবারের সকলের ইচ্ছে ছিল তাদের একমাত্র মেয়ের বিয়ে অনেক ধুমধাম করে দিবে। বিয়েটা আমার ইচ্ছেতে হলেও তারা কোনো কিছুর কমতি রাখেনি। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা আমাকে নিয়ে কানাঘুষো করেছে। দুনিয়ায় এত ছেলে থাকতে আমি কেন স্বেচ্ছায় পঙ্গু ছেলেকে বিয়ে করছি? আরও অনেক হাবিজাবি কথাবার্তা। বরযাত্রী চলে এলো, কিন্তু আমার বর এলো না। সকলের খাওয়া দাওয়ার পর্ব শেষে আমাকে বিদায় দেওয়া হলো। আমি দুই ভাইয়াকে জড়িয়ে অনেকক্ষণ কাঁদলাম। এতদিনে তারা আমার সাথে কথা না বললেও বিদায়ের বেলা আমাকে ধরে তারাও অনেকক্ষণ কাঁদলো। বর ছাড়াই আমি বিয়ের গাড়িতে উঠলাম। আমি মনে হয় একমাত্র মেয়ে যে কিনা বর ছাড়াই শ্বশুরবাড়ি যাচ্ছি। আর 5টা মেয়ের মতো আমার খুব স্বপ্ন ছিল ঘোড়ায় চেপে বর আসবে, বিয়ে করে ঘোড়ায় চড়ে শ্বশুরবাড়ি যাব। কিন্তু আমার স্বপ্নটা স্বপ্নই থেকে গেল। শ্বশুরবাড়ি যাওয়ার পর শাশুড়িমা আমায় বরণ করে ঘরে তুললেন। বাসর ঘরে ঢুকে দেখি আদিব হাসি মুখে শেরওয়ানি ও পাগড়ি পরে হুইল চেয়ারে বসে আছে। আমাকে দেখে একটা মুচকি হাসি দিল। ওর হাসি দেখে আমার অনেক খুশি লাগলো। এরপর কাজী এসে আমাদের বিয়ে পড়ানো শুরু করলো। 3বার কবুল পরে দুজনে একই বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম। এরপর চলল আমাদের কয়েক দফা ফটো সেশন। ছবি তোলার শেষে ফ্রেশ হয়ে দুজনে বাসর ঘরে গেলাম। ঘরে ঢুকে আদিব পা ধরে সালাম করলাম। আদিব হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, আরে আরে কি করছো, পায়ে হাত দিচ্ছ কেন? আমি মুখ ভেঙচি উত্তর দিলাম, কোনো সিনেমায় দেখোনি বাসর ঘরে বউকে সালাম করে? আমার কথা শুনে আদিব হা করে হেসে দিল। তারপর আমার হাত দুটো ধরে বলল, 4 বছর ধরে আমাকে যেন ভালোবেসছো, আগামী দিনগুলো তো ঠিক সেরকম ভালোবেসো। আমাকে কখনো একা করে যেও না। তুমি ছাড়া আমি যে বড্ড অসহায়। তুমি এতদিন আমাকে এই চিনেছো? না না, আমি তা বলিনি। মাঝে মাঝে দেখি এত বছরের ভালোবাসার পরেও ভেঙে যায় সামান্য থেকে সামান্যতম কারণে। আর তার উপর আমি হচ্ছে পঙ্গু, সকলের বোঝা। খেয়াল করলাম কথাগুলো বলতে বলতে আদিবের চোখে পানি এসে পড়েছে। সাবধানে আমার কাছ থেকে পানি আড়াল করতে চাইছে। আমি না দেখার ভান করে ওকে বললাম, আমাকে যখন কেউ বিশ্বাস করে, ভরসা করে, তখন আমি তাকে বিশ্বাসের মূল্য ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করি। আর কখনো নিজেকে তুমি পঙ্গু বলবে না। তুমি আমার হাজবেন্ড, আমার মাথার তাজ। জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমার সাথে কাটাতে চাই।
পরদিন সকালে ঘুম থেকে উঠে দুজনে ফ্রেশ হয়ে নিচে নাস্তা করতে গেলাম। সেখানে অনেকক্ষণ আড্ডা দিলাম ননদী দেবরদের সাথে। পাশের বাড়ির কিছু মানুষ আমাকে দেখতে এসেছে, নতুন বউ বলে কথা। সবাই বেশ ভালো করে কথা দোয়া করছিল আমরা যাতে অনেক সুখী হই, সারা জীবন একসাথে থাকি। এসব কথা শুনে বেশ ভালো লাগছিল, কিন্তু একজনের কথায় আমি পুরো হয়ে যাই। মানুষের চিন্তাভাবনা এত নিচু হয় কিভাবে? সম্পর্কে তিনি আমার দুঃসম্পর্কের চাচি শাশুড়ি। তিনি আমাকে দেখেই বললেন, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর তুমি বৌমা। শুনলাম তোমার বাপের বাড়িও অনেক ধনী। তা আদিপের মতো পঙ্গু ছেলেকে বিয়ে করলা কেন? ও তো কোনো ভালো চাকরিও করে না, পঙ্গু হবার পর মনে হয় চাকরিটাও গেছে। ওর বাপ ভাইয়ের টাকায় আর কয়দিন চলবা। আমার তো মনে হয় তোমার কোনো সমস্যা আসছে, না হলে তোমার বাম্মা জেনে শুনে পঙ্গু ছেলের কাছে এত সুন্দরী মেয়ের বিয়ে দিয়ে দেয়। ওনার কথা শুনে আমার শরীর রাগে জ্বলে যাচ্ছে, মন চাচ্ছে মুখের উপর উত্তর দিয়ে দেই, কিন্তু ভদ্রতার জন্য কিছু বললাম না। প্রথমত বয়স্ক, দ্বিতীয়ত আমি ঘরের নতুন বউ, নিজেকে শান্ত রাখলাম। আমার পাশ থেকে আদিব উত্তর দিল, চাচি আপনি ঠিক ধরেছেন, আর ওর সাথে কথা বলে কোনো লাভ নাই, কারণ আপনাদের বৌমা বোবা বধির, আপনার কথা শুনলেও বুঝবে না। মা এজন্যই আমার জন্য এমন বউ এনেছে, যাতে আমার সেবা যত্ন করতে করতে বিরক্ত হলেও মুখে যাতে বলতে না পারে। আদিবের মুখের এমন উত্তর শুনে আমি ভীষণ হাসি পেল। আদিবের কথা শুনে চাচি খেপে গিয়ে বললেন, আমার সাথে তুই মশকরা করিস? তোর বউ যে বোবাকালা না তা আমি জানি। কাল বিয়ে করতে না করতেই আজই বউয়ে চামচামি করছিস, না জানি কয়েকদিন পর তোর মায়ের কি হবে। এখানে চামচামির কি আছে চাচি? আপনি তিশাকে প্রশ্ন করেছিলেন, ওর উত্তরটা আমি দিলাম। বউকে নিতে এত বাহাদুরি করিস না। দেখিস তোর এত সুন্দরী বউ তোকে রেখে পরপুরুষে ভাগবে। চাচি মুখ সামলে কথা বলবেন রেগে গিয়ে। আদিব আরও কিছু বলতে চাচ্ছিল, আমি চোখের ইশারায় নিষেধ করলাম। এরপর শাশুড়ি এসে আমাদের রুমে পাঠিয়ে দিল বউ ভাতের জন্য রেডি হতে। বউ ভাত খুব বেশি বড় হবে না, ঘনিষ্ঠ আত্মীয় স্বজন নিয়ে ঘরোয়াভাবে হবে। সাজগোজ করে আমাদের দুজনকে রেডি হতে হতে দুপুর হয়ে গেল। আমাদের বাড়ি থেকে ভাইয়া, বাবা কেউ আসলো না। আমাদের নেওয়ার জন্য শুধু মেজো মামা, ছোট মামা, ফুপা আর কয়েকজন বাচ্চা পাঠিয়েছে। আমার পরিবার কেউ না আসায় আমার শ্বশুরবাড়ির লোকজন রেগে গেল। আমার শ্বশুর আদিব আমাকে রুমে নিয়ে এসে যা বললেন তাতে আমি পুরো স্তব্ধ হয়ে গেলাম। আমার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। আমার শ্বশুর অনেকটা রেগে আমাকে বলল, বৌমা আমি মানছি আদিবের সাথে তোমার পরিবার তোমাকে বিয়ে দিতে চায়নি, তাই বলে আমাদের আত্মীয় স্বজনের সামনে এভাবে মাথা নিচু করাবে? যেখানে সবাই জানতে চাইছে মেয়ের বাবা ভাইয়েরা কই, তাদের সাথে পরিচিত হতে চাই, সে আমি কি উত্তর দিব তাদের? তুমি বলে দাও। বিয়েটা যেহেতু হয়ে গিয়েছে, সেখানে এত সিন্ডিকেট করার কি আছে? যেহেতু তোমার পরিবার প্রথম নাটক শুরু করেছে, তাহলে আমরা বাদ যাব কেন? শোনো বৌমা, আজকে তোমার সাথে আদিব তোমাদের বাড়ি যাবে না, আর তুমি তোমার মামাদের সাথে চলে যাও। যেদিন তোমার পরিবার মানবে সেদিন ফিরে এসো এই বাড়িতে, তার আগে নয়। কথাগুলো বলে শ্বশুর আব্বা চলে গেলেন। আদিব স্তব্ধ হয়ে নিচের দিকে তাকিয়ে আছে। আমি ওর দুবাহু ধরে কাঁদতে কাঁদতে বললাম, আমি কি করবো আদিব বলো? সবাই আমাকে ভুল বুঝছে, তুমি প্লিজ আমার সাথে আমাদের বাড়ি চলো, দেখবে সব ঠিক হয়ে যাবে। দেখো তিশা, আমার নিজের একটা আত্মসম্মান বোধ আছে। একমাত্র তোমাকে ভালোবাসি বলে তোমাকে বিয়ে করেছি, না হলে কখনোই এত অপমানের পর বিয়েই করতাম না। এখন বলতে পারো আমি পঙ্গু মানুষ, তুমি আমাকে করুণা করে বিয়ে করেছো। আর তুমি যদি ভেবে থাকো তুমি আমাকে বিয়ে করছো সেটা আমার সাত কপালের ভাগ্য, তাহলে সেটা ভুল। তুমি হয়তো জানো না তিশা, প্রথম থেকে তোমার বড় ভাই বাবা আমাকে যা ইচ্ছা তাই অপমান করে যাচ্ছে। তোমার বড় ভাই বলেছে তোমাকে গলা টিপে মেরে ফেলবে, তবু আমার মতো পঙ্গুর কাছে বিয়ে দিবে না। একটা এরপর যখন বিয়ে পুরোপুরি ঠিক হলো, তখন আমাকে শর্ত দিল, আমার মতো পঙ্গু ছেলেকে তারা বাড়ির জামাই হিসেবে মানতে পারবে না। তাই নিজের বিয়েতে বরযাত্রী বড়ই যেতে পারেনি। কি? বড় ভাইয়া, বাবা, ছোট ভাইয়া ওনারা তোমাকে বিয়েতে যেতে নিষেধ করেছিল? কিন্তু ওনারা যে বলল তুমি বিয়ে করতে আমাদের বাসায় যেতে পারবে না। হ্যাঁ, তোমাকে জানাতে নিষেধ করেছিল। আমাকে বলেছে আমি হুইল চেয়ারে বসে কখনোই যাতে তোমাদের বাড়ি না যাই। আমি তাতেও রাজি ছিলাম। আর আজ তোমার পরিবার কি করলো আমাদের সাথে?
মেয়ের বউ ভাতে তার পরিবারে আসলো না, এটা কি আমার জন্য অপমান না? এত কিছুর পরেও তোমরা যদি মনে হয় তোমার সাথে আমার যাওয়া উচিত, তাহলে আমি যাব। আমি জানি আজকে তোমাদের বাড়ি গেলে আজও অপমান করবে তোমার বাবা ভাইয়েরা। না, কখনোই না। যে বাড়িতে আমার হাজবেন্ডের অপমান করে, সেই আমিও পা রাখবো না। আর তোমাকে আমি ভীষণ ভালোবাসি। কখনো নিজেকে পঙ্গু বলে ছোট করবে না। আমি তোমার সব কিছু জেনেই তোমাকে বিয়ে করেছি। আমি আদিবের চোখের পানি মুছে দিলাম। আমি নিজের চোখের পানি মুছে ড্রয়িং রুমে গিয়ে মামাদের সাথে বাসায় না যাওয়ার সিদ্ধান্ত জানালাম। তারপর মামারা চলে গেলেন। শাশুড়ি আম্মা এসে আমার মাথায় হাত বুলিয়ে অনেক আদর করলো। রুমে এসে দেখি বড় ভাইয়া ছোট ভাইয়া অনেকগুলো কল দিয়েছে। আমি কল ব্যাক না করে তাদের ব্লক করলাম। ব্লক করার সাথে তাদের একটা মেসেজ দিলাম, তোমরা এতদিন আদিবের সাথে যা যা করেছিল তাতে তোমরা ঘৃণা পাওয়ার যোগ্য। যদি আমাকে বাসায় নিয়ে যেতে চাও তাহলে তোমরা নিজে এসে আদিবের পরিবার থেকে ক্ষমা চেয়ে আমাদের দুজনকে নিয়ে যাও। যদি তা না করতে পারো তাহলে কখনোই আমার সাথে যোগাযোগ করবে না। ভালো থেকো। ব্লক করে অনেকক্ষণ কাঁদলাম। তাদের সাথে আবার কবে দেখা হবে জানি না। আমি জানি আমার পরিবারের আত্মসম্মান বোধ অনেক বেশি। তারা কখনোই ক্ষমা চেয়ে আমাদেরকে ফিরিয়ে নিতে আসবে না। তাদের প্রতি সকল আশা মাটি চাপা দিয়ে নিজের কাজে মন দিলাম। বেশ কিছুদিন কেটে গেছে এর মাঝে। আমার পরিবার থেকে কেউ আসেনি। এমনকি কেউ অন্য নাম্বার দিয়ে একটাবারও কলও করেনি। তাদের কথা না শুনে আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করেছি বলে এত ক্ষোভ, এত রাগ থাকবে? আদিবের পরিবারের সাথে ভালোই দিন কাটছে। ভেবেছিলাম আমার পরিবারের খারাপ ব্যবহারের জন্য শ্বশুরবাড়ির লোকজন আমার সাথে মিশবে না। কিন্তু না, সবাই আমাকে ভীষণ আদর করে ছোট বউ হিসাবে। আদিবের বাবা মা, বড় দুই ভাই ভাবি, আমার ছোট ননদ, সবাই আমাকে অনেক ভালোবাসে। তবে মাঝে মাঝে আমার পরিবারের কথা, মায়ের কথা বেশি মনে পড়ে। বিয়ের পর থেকে আশেপাশের বাড়ির কানাঘুষো বেড়েই চলেছে। আমি কেন আদিবকে বিয়ে করলাম, এ নিয়ে লোকজনের মাথা ব্যথার কমতি নেই। তাদের কথা শুনতে শুনতে আমি এক প্রকার হাঁপিয়ে উঠছি। আমি জীবনে একমাত্র লক্ষ্য হচ্ছে যে কোনো কিছুর বিনিময় হলেও আদিবকে সুস্থ করে তোলা আর লোকজনের মুখ বন্ধ করা। আদিবকে ডাক্তারের কাছে এসেছি ওর পায়ের চিকিৎসা করাতে। আমার বিশ্বাস একদিন না একদিন আদিব ঠিকই সুস্থ হবে, নিজের পায়ে দাঁড়াবে। কিন্তু ডাক্তারের রিপোর্টগুলো দেখে যা বলল তা শুনে আমার আশার আলো নিমেষেই অন্ধকারে ডুবে গেল। ডাক্তার বলল আপনার হাজবেন্ডের পা দুটো সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম। অ্যাক্সিডেন্টে পায়ের রগগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক হওয়ার চান্স 10% এবং 90%-এ অনিশ্চয়তা। আমি হন্তদন্ত হয়ে বললাম, 10% চান্স আছে তো? এটাই অনেক। আল্লাহ চাইলে নিশ্চয় আদিব সুস্থ হবে। হ্যাঁ, যদি পা ঠিক হয় তাহলে বলা যাবে অলৌকিকভাবে। আপনারা আল্লাহর উপর ভরসা রাখুন। পা দুটো ঠিক হলে হতে পারে। ওনাকে নিয়মিত ওষুধ খাওয়াবেন, পায়ের বিশেষ যত্ন নেবেন, মাঝে মাঝে একটু দাঁড়া করানোর চেষ্টা করবেন। ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ ডাক্তার। আদিবকে নিয়ে ডাক্তারের চেম্বার থেকে ফিরে আসলাম। ডাক্তারের কথা শুনে আমার মনটা এক্কেবারে ভেঙে গিয়েছে। আদিবের দিকে তাকিয়ে দেখি ওর মুখটা ভার হয়ে আছে। আদিবের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বললাম, আরে বোকা ছেলে, মুখটা এমন ভার করে রেখেছো কেন? ডাক্তার তো বললোই এখনও 10% চান্স আছে সুস্থ হওয়ার। তাহলে আর চিন্তা কি? তিশা, আমার জন্য তোমার কতটা কষ্ট হয় আমি জানি। আমার সেবা যত্ন করতে হয়, লোকজনের কটু কথা শুনতে হয়। আমি কি একবারও বলেছি আমার কষ্ট হয়? আর লোকজন কি বলে তা শুনে আমার কাজ নেই। চলো, ওই ফুচকার স্টলটা আছে, সেখানে গিয়ে ফুচকা খাই। না তিশা, আমার ভালো লাগছে না, বাসায় চলো। ওর মুখে হাসি ফোটানোর জন্য আমিও একটু মজা করে বললাম, বিয়ের আগে তো কত বলতে, একবার বিয়েটা হোক না, তারপর আর লুকিয়ে না সকলের সামনে বসে ফুচকা খাবো। এখন কি প্রেমিকা নই বলে আমার কদর কমে গেছে? আরে না, চলো। সে দিয়ে অনেকদিন পর দুজনে একসাথে তৃপ্তির সাথে ফুচকা খেলাম। সেখানেই বসে বসে আরও কিছুক্ষণ গল্প করে বাসায় চলে আসলাম। এর মাঝে 1 মাস কেটে গেছে। আদিবের চাকরি প্রস্তুত নিচ্ছে, পাশাপাশি অনলাইনে একটা জব করছে। ওর পায়ের যত্ন বিশেষভাবে করেছি, যদিও অবস্থার তেমন উন্নতি নেই। তবে আমিও এত সহজে হাল ছাড়ার মেয়ে না। আল্লাহর কাছে মনে প্রাণে আদিবের সুস্থতার জন্য দোয়া করছি। আমার বিশ্বাস আল্লাহ আমাকে নিরাশ করবে না। ঘরে টুকটাক কাজ করছি। আমার ছোট ননদ এসে বলল, আরে মা নাকি আমাকে দেখতে এসেছে। আমার মা নাকি আমাকে দেখতে এসেছে।
মায়ের কথা শুনে চোখে পানি চলে এলো। আমি তাড়াতাড়ি বসার ঘরে গেলাম, গিয়ে দেখি মা বসে আছে। দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলাম। কতদিন মাকে দেখি না, মাকে স্পর্শ করতে পারি না। আমাকে জড়িয়ে মাও কেঁদে ফেললো। মা আমাকে বলল, এত জেদ তোর তিশা, মাকে ছাড়া এতদিন থাকলি কিভাবে? একটা ফোন পর্যন্ত করলি না। মাকে জড়িয়ে বাবা ভাইদের সব কাহিনী বললাম। আমার কথা শুনে মা অনেক অবাক হলো। আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা, যদি বাবা এই বিয়েতে রাজি না থাকতেন তাহলে কেন এত ধুমধাম করে বিয়ের আয়োজন করলেন? তারপর আবার বউ ভাতে না এসে শ্বশুরবাড়ির লোকজনকে তাদের আত্মীয়দের সামনে মাথা হেঁট করলেন। তোর বয়স বেশি হয়নি, তাই অত বুঝিস না। আমরা কিন্তু তোকে বিয়ে দিয়ে কম কথার সম্মুখীন হইনি। মানুষের কথার তীরের চেয়েও বিষাক্ত। মানুষের কথা তো আর আমরা আটকাতে রাখতে পারবো না। তোর বাবা ভেবেছিল তোর সাথে আদিবের বিয়ে না হলে তুই যদি আবার নিজের ক্ষতি করে বসিস, তাই এই বিয়েতে মত দিয়েছিল। কিন্তু যখন লোকজন, আত্মীয় স্বজন তোকে নিয়ে খারাপ কথা বলেছিল, তুই কেন আদিবকে বিয়ে করছিস, কোন স্বার্থে, কোন লোভে, আরও নানান বাজে কথা। তখন তোর বাবা রেগে গিয়ে সব দোষ আদিবের উপর দিল। তিয়াস, তিশার বড় ভাইয়া খেপে গিয়েছিল। তাদের ধারণা আদিব আর ওর পরিবারের প্ররোচনায় তুই ওদের পঙ্গু ছেলেকে বিয়ে করতে চাচ্ছিস। তবে আদিবের সাথে খারাপ ব্যবহার করা মোটেও ভালো হয়নি। মা, কারো প্ররোচনায় পড়ে আমি বিয়ে করি নেই, তুমি অন্ততপক্ষে কথা বলো না। তোর বাবা তো এটাও বলেছে, আর যদি আদিবের জায়গায় আমার মেয়ে পঙ্গু হতো তাহলে কি ওরা মেনে নিত? কোনোভাবেই মেনে নিত না। তাহলে তো শ্বশুরবাড়ির লোকজন আমাদের উপর রেগে থাকার কোনো কারণ নেই। তবে আদিবের আমাদের পরিবারের সত্যি অনেক খারাপ ব্যবহার করেছে। যাই হোক, তুই আর রাগ করে থাকিস না। আজ বাড়ি চল, তোর বাবা ভাইয়েরা ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে। তোকে দেখলে অনেক খুশি হবে। না মা, সেদিন যাইনি, আর আজও যাব না। যেদিন বাবা ভাইয়েরা আসবে সেদিন আমি ঠিকই যাব, তার আগে না। তোর বাবা ভাই কক্ষনোই। মা আর পুরো কথাটা শেষ করতে পারলেন না। এর মধ্যে শাশুড়িমা চলে এলেন। সাথে দুই ভাবি নাস্তা নিয়ে আসলেন। আমার শাশুড়ি কোনো রকম কুশল বিনিময় করে চলে গেলেন। বুঝলাম মায়ের উপর তিনিও রেগে আছেন। ভাবিরা আবার মায়ের সাথে অনেকক্ষণ গল্প করলেন। তারপর আদিবের সাথে কিছুক্ষণ কথা বলে দুপুরের দিকে মা চলে গেলেন। অনেকবার খাওয়ার জন্য অনুরোধ করলাম, কিন্তু মা না খেয়ে চলে গেলেন। যাওয়ার সময় আমার জন্য মা শাড়ি আর ওর জন্য পাঞ্জাবি দিয়ে গেল। আদি ভাতে দিতে ও পাঞ্জাবিখানা উপর কিছুটা ছুঁড়ে রাখলো। আমি ওর দিকে তাকাতেই আমার চোখের ভাষা বুঝে গেল। আমার অনেক পাঞ্জাবি আছে, এখন এটা পরবো না, রেখে দাও। আমি ওর কথা স্পষ্ট বুঝলাম। আমি ওকে বোঝানোর চেষ্টা করলাম যে রাগ আমার বাবা ভাইয়ের উপর থাকতে পারে, মায়ের উপহার পাঞ্জাবিটা এভাবে অবমাননা করা উচিত নয়। আমার কথা শুনেও কোনো উত্তর দিল না, একেবারে নিশ্চুপ হয়ে গেল। পরিবারের জন্য আমার ভিতরটাও যে পুড়ে কয়লা হয়ে যাচ্ছে সেটা তো কেউ বুঝতে পারছে না। বিকেলে ছাদ থেকে জামা কাপড় এনে রুমে আসতেই আদিবকে দাঁড়াতে দেখে আমি খুশিতে একটা চিৎকার দিলাম। কিন্তু আমার খুশিটা বেশিক্ষণ স্থায়ী হলো না। আদিবের পা দুটো কাঁপতে কাঁপতে ও পড়ে গেল। আমি দৌড়ে গিয়ে ওকে উঠালাম। আমি ওকে দাঁড়া করানোর চেষ্টা করলাম, কিন্তু ওর পা দুটো কাঁপার কারণে দাঁড়াতে পারল না। শরীর ঘামে পুরো ভিজে গেছে। মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। অবশেষে আল্লাহ আমার ডাকে সাড়া দিয়েছে। মনের মাঝে আবারও আশার আলো দেখতে পেলাম। রাতে আদিবের পায়ের ভালো ট্রিটমেন্টের জন্য ওর আব্বা বড় ভাইদের সাথে পরামর্শ করলাম। পরদিন আমি, আদিব, ওর বড় ভাই ডাক্তারের কাছে নিয়ে গেলাম। সেখানে তারা অনেকগুলো টেস্ট করানোর পর আদিবের পায়ের জন্য ইন্ডিয়ার এক ডাক্তারকে দেখানোর জন্য পরামর্শ দিলেন। বাড়ি এসে সকলের সাথে কথা বলে জরুরি ভিত্তিতে সব কাগজপত্র ঠিক করে আদিবকে 10 দিনের ভিতর ইন্ডিয়ায় নেওয়া হলো। আদিবের সাথে আমি, বড় ভাইয়া, ভাবি, আব্বাও গিয়েছে। সেখানে আদিবের পায়ে ছোটোখাটো একটা অস্ত্রোপচার করা হয়। প্রায় 15 দিনের মতো বেড রেস্টের পর আদিব ক্যাচ ব্যবহার করে দাঁড়াতে পারে। অল্প অল্প হাঁটতে পারে, বেশিক্ষণ হাঁটতে পারে না, ক্লান্ত হয়ে যায়। ডাক্তার বলেছে আস্তে আস্তে আবার আগের মতো সুস্থ হয়ে যাবে। প্রায় 1.5 মাস পরে আমরা ইন্ডিয়া থেকে ফিরলাম। আদিব স্ক্যাচ ব্যবহার করে এখন হাঁটে। বাড়ি আসার পর আম্মা আমাকে আর আদিবকে দেখে সে কি কান্না। আমাকে বলে, তুই শুধু আমার বৌমা ন, তুমি আমার মেয়ে। তোমার জন্য আজ আমার আদিব নতুন করে বাঁচতে পারে, নিজের পায়ে হাঁটতে পারবে। তোমার জন্য মন থেকে অনেক দোয়া। তুমি জীবনে অনেক সুখী হও আমার ছেলেকে নিয়ে। তোমার মতো এমন একটা বৌমা পেয়ে আমার অনেক গর্ব লাগছে।
আমি মুচকি হেসে বললাম, সবার আগে আল্লাহর কাছে শুকরিয়া করা উচিত। মানুষ তো মাত্র উছিলা। তবুও বাড়ির সকলে আমার প্রশংসায় পঞ্চমুখ। আদিব এখন সম্পূর্ণ সুস্থ, হাঁটাচলা করতে কোনো অসুবিধা হচ্ছে না। একটা ব্যাংকে চাকরি করে, আজকে ওর অফিসের প্রথম দিন। ইদানিং আমার কেন জানি মাঝে মাঝে ভয় হয়, আদিব আমাকে কখনো ছেড়ে চলে যাবে। অফিস থেকে ফেরার সময় আমার জন্য এক মুঠ রেশমি চুড়ি এনেছে। সেদিকে আমার হেলদোল নাই। আমার মাথায় কী সব হাবিজাবি চিন্তা ভাবনা ঘুরছে। আমি আদিবের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, তোমার সাথে কি কোনো মেয়ের কলিগ আছে? আমার কথা শুনে আদিব জোরে হেসে দিল। ও আচ্ছা, এই জন্য তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে? আবার হেসে দিয়ে, হ্যাঁ আছে তো, একজন কলিগ আছে। তবে আমার থেকে মিনিমাম 7-8 বছরের বড়। তোমার চিন্তার কোনো কারণ নেই। যদি আমার যে বয়সে ছোট হতো তবুও আমি দূরে দূরে থাকতাম। কারণ তুমি যে আমার একমাত্র প্রিয়তমা, বিশ্ব বিশ্বস্ত অর্ধাঙ্গিনী। হাজার বাধা আসলেও তো তোমার হাত আমি ছাড়তে পারবো না। যেমনটা তুমি আমার পাশে ছিলে হাজারো সমস্যা মোকাবিলা করে। আমি কেঁদে দিয়ে বললাম, কথা দিলে তো? হ্যাঁ আমার পাগলি। আমি ওর কানের কাছে গিয়ে লাজুক মুখে ফিসফিস করে বললাম, ওই শোনো, একটা কথা বলার ছিল। কিন্তু আমার না ভীষণ লজ্জা করছে চোখ ঢেকে। তাহলে বলে ফেলো। আমার কাছে আবার লজ্জা কিসের? উহ, আমার অনেক লজ্জা করছে তোমাকে কথাটা বলতে। ইদানিং আমার আসলে খাওয়াতে প্রতি অরুচি রাখছে। খেতে আসলে বমি আসে, মাঝে মাঝে আচার খেতে ইচ্ছে করে। এবার তুমি বুঝে নাও। কথাটা বলে আমি আবারও হাত দিয়ে চোখ ঢাকলাম। তোমার শরীর অসুস্থ এটা বলতে এত লজ্জা? আচ্ছা, আজকে ভাবিকে বলে দিব কালকে যাতে তোমাকে ডাক্তার দেখাতে নিয়ে যায়। মনে হয় তোমার ফুড পয়জনিং হয়েছে। আদিব হাসি চেপে স্বাভাবিক ভঙ্গিতে কথাটা বলল। গাধা কোথাকার! আমার ফুড পয়জনিং হয়েছে? তোকে কে বলেছে রে? আমি কি একবারও বলেছি? আমার চোখ দেখে অন্য সময় সব বলে দিতে পারো, আর এখন কেন বুঝতে চাচ্ছ না? কি বলতে চাইছি আমি, কিছুটা চিল্লিয়ে। থাক থাক মহারানী, আর চিল্লাতে হবে না। আমার অনাগত প্রিন্স প্রিন্সেস শুনলে কষ্ট পাবে যে ওদের আম্মু ওর বাবার সাথে ঝগড়া করছে। মুচকি হাসি দিয়ে আদিবের কথা শুনে তিশা আরও খেপে গেল। নাক ফুলিয়ে বলল, তাহলে তো ঢং দেখানোর কি হলো? ফালতু লোক কোথাকার! আরে আরে, রাগ করছো কেন? আমি তো দেখেছি আমার বউটা, মিষ্টি বউটা আমার কাছে কেমন লজ্জা পাচ্ছিল। আবার আমি না বোঝার ভান ধরায় কেমন খেপে যাচ্ছিল। একটা কথা রাখবে? আমাকে আমাদের বাসায় কিছুদিনের জন্য দিয়ে আসবে? বাসায় যাওয়ার জন্য মনটা ছুটে গেছে। কতদিন সবাইকে একসাথে দেখি না। আর জানোই তো একটা মেয়ের এই অবস্থায় তার মাকে কতটা প্রয়োজন। আচ্ছা, মায়ের সাথে গিয়ে কথা বলে দেখি। জানোই তো আমাদের পরিবারের মায়ের কথাই সব। আদিবর মার কাছে গিয়ে আমার কথাটা বলাতে আগুনে ঘি ঢালার মতো অবস্থা। আমি আমার রুম থেকে শুনতে পেলাম আমার পরিবার সম্পর্কে আজে বাজে কথা বলছে। তারা ছেলেপক্ষ হয়ে কেন তারা মেয়ের পক্ষের কাছে ছোট হবে, আরও অনেক কথা। ওনার কথা শুনে আমার চোখে পানি চলে এলো। আমি তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গেলাম। সেখানে কিছুক্ষণ কেঁদে চোখ মুখে পানি দিয়ে বেরিয়ে এলাম। এসে দেখে আদিব মাথা নিচু করে বিছানায় বসে আছে। আমি কিছু না জানার ভান করে ওর পাশে গিয়ে বসলাম। ও আমার হাত দুটো জড়িয়ে ধরে বলে, তিশা, মা তোমাকে এই অবস্থায় জার্নি করতে নিষেধ করেছে। তুমি মাকে প্লিজ ভুল বুঝো না। আমি তোমাকে কথা দিচ্ছি 2-1 দিনের মধ্যে তোমাকে ঘুরতে নিয়ে যাব। কথা বলে তোমাদের বাসায় নিয়ে যাব। আমি ওর মিথ্যা আশ্বাস শুনে চুপ করে রইলাম। দেখতে দেখতে 9 মাস কেটে গেছে। বেবি হওয়ার সময়ও প্রায় ঘনিয়ে এসেছে। বাসায় আর যেতে পারিনি। আদিব যদি নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি মিথ্যে কথা বলে যেতে চাইনি। এর মাঝে মা আমাকে 2বার দেখে গেছেন। আশ্বাস দিয়ে গেছেন বেবি হলে বাবা আর রাগ করে থাকতে পাবেন না। বাবা আর মাঝে এখন আমার জন্য অনেক দুর্বলতা দেখতে পায় মা। আমিও সেদিন অপেক্ষা করেছি, যেদিন আমার বেবি এসে দুপক্ষের মনোমালিন্য হিসাব শেষ করবে। হঠাৎ করে আমার পেইন ওঠে। আমি তাড়াতাড়ি আদিবকে কল করি। ও তখন অফিসে। আদিব জানায় ও অফিস থেকে ছুটি নিয়ে এক্ষুনি আসবে, ভাবিদের নিয়ে যাতে হাসপাতালে যাই। আম্মা 2 ভাবিকে নিয়ে হাসপাতালে গেল। যাওয়ার আগে আমার মাকে খবর দেওয়া হলো। হাসপাতালে যাওয়ার কিছুক্ষণের মধ্যে আমাকে ওটি রুমে নেওয়া হলো। ততক্ষণে আদিব আর তিশার মা হাসপাতালে পৌঁছে যায়। ওটি থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়ে আদিব মনে মনে আলহামদুলিল্লাহ পড়ে নেয়। নার্স এসে জানায় আদিবের ছেলে সন্তান হয়েছে। বাচ্চা ও মা দুজনে সুস্থ আছে। নার্সের কথা শুনে আদিব আবারও মনে মনে আলহামদুলিল্লাহ পড়ে নেয়। 2 দিন পর তিশাকে আর
ওর ছেলেকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যায়। পুরো বাড়ি আনন্দে ভরে যায়। তিশা সবচেয়ে বেশি আনন্দ পায় যখন ছেলেকে নিয়ে আদিব দুষ্টুমি করে, যখন আদিবকেও বাচ্চাদের মতো মনে হয়। এরপর তিশা সিদ্ধান্ত নেয় যে ওর বাবাকে ফোন করবে। সব ভেবেচিন্তে তিশা কল করে ওর বাবাকে। ওপাশ থেকে কল রিসিভ করার পর তিশার বাবার কর্মকাণ্ডে তিশা পুরো অবাক। তিশার কণ্ঠ শুনে ওর বাবা হাউমাউ করে কান্না করে দেয়। বাবা, তুমি কাঁদছো? আদিবকে বিয়ের সময় অপমান করা নিয়ে বাবাকে অনেক কড়া কথা বলার ছিল, কিন্তু বাবার কান্না দেখে আমি আর বলতে পারলাম না মনে মনে, তোর সাথে জামাইয়ের সাথে অনেক অন্যায় করেছি আমরা, আমাদের তুই মাফ করে দিস। এতদিনে নিজের দাম্ভিকতা মনের মধ্যে পুষে রেখেছিলাম, কিন্তু মনের মাঝে এক বিন্দু শান্তি পাইনি রে। আজ 1 বছর পর তোর কণ্ঠস্বর শুনে মনে শান্তি পেলাম। তোর কথা ভেবে ভেবে একটা রাতও ঠিকমতো শান্তিতে ঘুমাতে পারিনি। তবু তো তুমি তোমার মেয়েকে একটাবারের জন্য দেখতে আসোনি। নিজের জেদটাকে বেশি প্রাধান্য দিয়েছো কে দেখে দিয়ে। এখন আসো প্লিজ, তোমার নাতিটাকে দেখে যাও। নাকি এখনো আসবে না? হ্যাঁ, আসবো। তোকে জামাইকে প্রাপ্য সম্মান নিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসবো। জামাই আবার রাগ ধরবে না তো? তুমি যদি নিজে আসো তাহলে রাগ করবে না। বাবার সাথে প্রায় 1 ঘন্টা কথা বলে ফোনটা রাখলাম। আজ আমার মনে অন্যরকম প্রশান্তি বইছে। মনে হচ্ছে সুখের সাগরে ভেসে যাব। কিন্তু এত সুখ আমার কপাল সইবে তো? ঠিক 2 দিন পর ঘরের কাজ করছি, হঠাৎ কলিং বেল বেজে উঠল। সাধারণত দুপুরবেলার দিকটায় কেউ আসে না। আমি দরজা খোলার পর অবাক হয়ে চেয়েছি। আমাদের বাড়ির সবাই এসেছে। তারা কেউ আমাকে বলেনি যে তারা আসবে। অনেক খাবার দাবার, বাবুর জন্য জিনিসপত্র আরও অনেক কিছু নিয়ে এসেছে। বাবা, ভাইয়া আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না! আমার পরিবারের সবাইকে দেখে আমার শাশুড়ি রুমে গিয়ে গোমড়া মুখ করে বসে রইল। সাথে অন্য সবাইকেও আসতে নিষেধ করলেন। আমার শ্বশুরবাড়ির সবাইকে ডাকতে বললেন বাবা। আমি শাশুড়িকে গিয়ে ডাক দিতে তিনি আরেক দিকে মুখ ঘুরিয়ে বসে রইলেন। আমি গিয়ে আম্মাকে বললাম, আমার বাড়ির লোকজন এসেছে, আসুন আপনি। তিনি পাশে বসে থাকা ননদকে গলা স্বর নামিয়ে বললেন, আজ ছেলে আমার ছেলে আজ সম্পূর্ণ সুস্থ দেখে ওনারা আজ ঢং দেখাতে এতদিন কই ছিল তাদের আলাদা পিরিত? আমার কথা শুনে আমার ভীষণ রাগ লাগলো। এতদিন তার মুখের উপর কোনো কথা বলিনি, কিন্তু আজ বললাম। আমি বললাম, আপনি ঠিক কি বললেন আম্মা, বুঝতে পারলাম না। তিনি আমতা আমতা করে বললেন, না কিছু না, তুমি গিয়ে নাস্তা রেডি করো, আমি এক্ষুনি আসছি। আমি যাওয়ার কিছুক্ষণ পর আম্মা আসলেন। কিছুটা গোমড়া মুখ করে সকলের সাথে কথা বললেন। দুপুরে খাওয়ার পর বড় ভাইয়া বললেন, আজ আজকে আমাদেরকে তাদের সাথে নিয়ে যেতে চান। বাবাও ভাইয়ের সাথে একমত দিলেন। আমি খুশি হলাম, কিন্তু আপত্তি করলেন আমার শাশুড়ি। পরে কোনোদিন আদিব বৌমাকে নিয়ে আপনাদের বাড়ি যাবে, আজ না। আমার মনটা কেমন কু ডাকছে আদিবের মা। আরে আজকে গেলে অসুবিধা কি? শুক্র শনিবার তো এমনিই বন্ধ, আবার রবিবার সরকারি ছুটি পড়েছে। তাই বলেছিলাম 3 দিনের আমাদের বাড়ির মেয়ে আর জামাই বেরিয়ে আসুক। 3 দিনে এমন ছুটি তো আর সবসময় আসে না তিশার বাবা। তবুও আম্মা, আপনি প্লিজ আর আপত্তি করবেন না। কতদিন বাসায় যাই না, কিচ্ছু হবে না দেখবেন। আমি এক্ষুনি আদিবকে ফোন করে কথা বলছি আর জামা কাপড় গুছিয়ে নিই। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে জামাকাপড় গুছিয়ে আদিবকে বিকেলের দিকে ফোন দেই। আমার পরিবারের লোকজন এই বাড়িতে এসেছে শুনে আদিব অনেক খুশি হয়, আবার অবাক হয়। কি, এতক্ষণ এই কথা বলছো? তাহলে কখন বলতাম? এতক্ষণ অনেক বিজি ছিলাম। শোনো, তোমার অফিসে তো আর কিছুদিনের মধ্যে ছুটি হয়ে যাবে, তাই না? একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো প্লিজ। 5টায় অফিস ছুটি হবে, কিন্তু আগামী 3 দিনের ছুটি থাকায় বেশিরভাগ মানুষ আজ বেড়াতে যাবে, যার কারণে রাস্তায় অনেক জ্যাম থাকবে। আর জ্যাম ছুটতে ছুটতে 4-5 ঘন্টা লেগে যাবে, সেটা তো আর তোমার অজানা নয়। আমার আসতেও লেট হবে, এটা ধরে নাও। আমি একটা বুদ্ধি দেই, তুমি না হয় লাঞ্চ করে চলে আসো। বাসায় আসতে আসতে 1 ঘন্টা লাগবে, আর কোনো জ্যাম ট্যামের ভয় নেই। মাথা খারাপ নাকি? তুমি জানো না আমি সাঁতার পারি না, তাই লঞ্চে উঠি না। নদীপথে যাতায়াত করতে আমার ভীষণ ভয় লাগে। লাস্ট কবে উঠেছি তাও মনে নেই। আর উঠলেও সাথে পরিচিত কাউকে নিয়ে উঠি। বলা যায় না, যদি লাঞ্চ টাঞ্চ ডুবে মারা যাই। ফালতু কথা বাদ দাও, এই সমস্ত কথা আর বলবে না। আর তুমি যা ভালো মনে করো তাই করো। কিছুটা অভিমান করে ফোনটা কেটে দিলাম। কিছুক্ষণ পর আদিব ফোন করলো, আমি কলটা রিসিভ করলাম না। আবারও কল করলো, আমি আবারও রিসিভ করলাম না। এমন করে অনেকগুলো কল করলো, শেষমেশ বাধ্য হয়ে কলটা রিসিভ করলাম। কি হলো, রাগ করছো তিশা? আমি কোনো উত্তর দিলাম না। আরে শোনো, আমি তোমার কথা ভেবে লঞ্চ ঘাটে এসেছি, লঞ্চ দিয়ে আসবো, এবার খুশি তো?
হ্যাঁ, খুব তাড়াতাড়ি খুশি, তাড়াতাড়ি আসো আর সাবধানে আসো। আমি সবাইকে গিয়ে বললাম আদিব লঞ্চ করে আসছে, তাই জ্যামের কোনো চিন্তা নেই, খুব তাড়াতাড়ি চলে আসবে। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে অথচ আদিবের ফেরার কোনো নাম নেই। অথচ 1 ঘন্টা সর্বোচ্চ 1.5 ঘন্টার মধ্যে পৌঁছানোর কথা। ব্যস্ততার কারণে কলও করতে পারিনি। সন্ধ্যায় আমি সকলের জন্য নাস্তা বানাচ্ছি আর ননদ রিনি টিভি দেখছে। হঠাৎ রিনি চিৎকার দিয়ে আমাকে ডেকে বলল, ভাবি ভাবি, ওই দেখো আমাদের শহরের লঞ্চ ঘাটে মাছের ট্রেলারের সাথে ধাক্কা যেয়ে লঞ্চটা ডুবে গেছে। লঞ্চ ডোবার কাহিনী শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি থরথর করে কাঁপছি। রিনির কথা শুনে সকলে নিউজ দেখার জন্য ড্রয়িং রুমে চলে আসলো। তাদের সাথে আমিও যোগ দিলাম। 8 ঘন্টা আগে লঞ্চটা ঢুকছে আর সেই লঞ্চটাতে আদিবের লঞ্চে ওঠার কথা। আর ও যদি লঞ্চে উঠে থাকে তাহলে? না, আমি কিছু ভাবতে পারছি না। আমি তাড়াতাড়ি ওকে কল দিলাম, কিন্তু ওর ফোন বন্ধ। এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। কথাটা শোনা মাত্রই আমার বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। আম্মা তক্ষুনি কান্না শুরু করে দিয়ে আমাকে গালিগালাজ করা শুরু করলো। এই অলক্ষ্যে মেয়েটা সব কিছুর জন্য দায়ী। আমার ছেলের কিছু হলে তোকে আমি ছাড়বো না। বাড়ি জুড়ে সকলের কান্নার রোল পড়ে গেল। সকলে মিলে সিদ্ধান্ত নিল এক্ষুনি লঞ্চ ঘাটে যাবে। সকলের সাথে আমিও গেলাম। বাসায় শুধু বড় ভাবি রিনি আর আমার ছোট্ট ছেলেটাকে রইল। আমাকে অবশ্য কেউ নিয়ে যেতে চায়নি। সবাই বলেছে আমার ছেলেকে দেখতে আর কোনো দুশ্চিন্তা না করতে। কিন্তু দুশ্চিন্তা না করলে বললেই তো আর দুশ্চিন্তা ছাড়া থাকা যায় না। আমি সকলের সাথে এক প্রকার জোর করেই গেলাম। আদিবের জন্য আমার ভীষণ চিন্তা হচ্ছে। দোয়া করছি যেভাবেই হোক আদিব যেন ফিরে আসে। টানা 3 দিনের ছুটি থাকায় রাস্তায় অনেক জ্যামে পড়ল। সন্ধ্যার দিকে সিএনজি বাসের সংঘর্ষের ফলে বহু মানুষ আহত হয়েছে। সেজন্য অর্ধেক রাস্তা বন্ধ। আমরা কোনো রকম লঞ্চ ঘাটে পৌঁছালাম। জানতে পারলাম বেশিরভাগ মানুষ উদ্ধার করা হয়েছে, কাউকে জীবিত অবস্থায় আবার কাউকে মৃত অবস্থায়। একপাশে অনেকগুলো লাশ জড়ো করে রাখা হয়েছে। এখানে আসার পর ভয়ে আমার শরীরে কাঁপুনি ধরে গেল। চারপাশে মানুষের কান্নার আজাহারিতে আমি নিজেই কাঁদতে ভুলে গেলাম। মনে হচ্ছিল আমি মাথা ঘুরে পড়ে যাব। নিজেকে অনেক কষ্টে দাঁড় করিয়ে রাখলাম। আদিবের বড় ভাই, আমার বড় ভাইয়া দুজনে গিয়ে জড়ো করা লাশের মধ্যে খুঁজতে লাগলো। সেখানে আদিবকে খুঁজে পেল না। খোঁজ করে জানা গেল এখনও 4-5 জনকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের কথা শুনে আমাদের সকলের কান্নাটা বেড়ে গেল। সকলে ধরেই নিল ওই অজ্ঞাত লোকদের মাঝে আদিবও আছে। আমার শাশুড়ি এই কথাটা শুনে পাগলের মতো আচরণ করলো। তিনি রাস্তায় আদিবের বয়সী যাকে দেখছেন তাকে বলছেন, আমার আদিব মরেনি, আমার আদিব বেঁচে আছে। এই তো আমার মানিক। আমার শাশুড়িকে অনেক কষ্ট করে বাড়ি আনা হলো। বাড়ি আসার পর দেখি আত্মীয় স্বজন দিয়ে বাড়ি ভরে গেছে। পুরো বাড়িতে মরা কান্না জুড়ে গেল। সকলে কাঁদছে, কেবল আমি কাঁদছি না। এমনকি আমার দুধের শিশুটাও কাঁদছে। আর আমি নিশ্চুপ হয়ে বসে আছি। আমি বিশ্বাস করতে পারছি না আদিব যে আমাদের ছেড়ে চলে গেছে। অনেকে আমাকে বলছে চিৎকার করে কাঁদতে, কাঁদলে মনটা হালকা হতে। কিন্তু আমার মন হচ্ছে আমি কোনো দুঃস্বপ্ন দেখছি। আর দুঃস্বপ্নটা ভেঙে গেলে আমি আমার আগের জায়গায় ফিরে যাব। আমার মাথাটা কেমন জানি ভার হয়ে আসছে, চারপাশে অন্ধকার হয়ে এলো। এরপর মনে নেই। নিজেকে বিছানায় আবিষ্কার করি। বড় ভাবি আমার পাশে আছেন। বাবুকে ঘুম পাড়ানোর চেষ্টা করছেন। আমাকে নড়াচড়া করতে দেখে বললেন, বোন, আমার বাবুটা সন্ধ্যা থেকে কষ্ট পাচ্ছে। ওর দিকে তো তোমার একটু খেয়াল রাখা উচিত। এখন গভীর রাত, ওকে একটু বুকে জড়িয়ে আদর করো, ওকে খাওয়াও। যা হবার তবে কেউ আমরা ফেরাতে পারবো না। তুমি নিজেকে একটু শক্ত করো। সত্যি আদিবের চিন্তায় বাবুর কথা ভুলেই গিয়েছিলাম। বাবুকে কোলে নেওয়ার পর বুক ফেটে কান্না আসলো। জোরে জোরে চিৎকার করে কাঁদলাম। পরদিন পুরো বাড়ির থমথমে অবস্থা। বাড়ির আত্মীয় স্বজন, বাড়ির সকলে চলে গেছে। বড় ভাবি ছাড়া কেউ আমার সাথে কথা বলছে না। আমার শাশুড়ি কিছুক্ষণ পর পর কাঁদছে, আমাকে বকছে। আব্বা, আদিবের বড় ভাই, আমার উপর বেশ ক্ষিপ্ত। তাদের কথা অনুযায়ী আমি যদি আদিবকে লঞ্চে আসার পরামর্শ না দিতাম তাহলে আজকে এই দুর্দিন দেখতে হতো না। কিন্তু আমি কি কখনোই জানতাম লঞ্চটা ডুবে যাবে? তাহলে তো কখনোই বলতাম না। বিকেল পর্যন্ত লঞ্চ ঘাটে অনেক খোঁজাখুঁজি করে আদিবের কোনো খবর পাওয়া যায়নি। আমি রুমে বসে বাবুকে ঘুম পাড়াচ্ছি আর আদিবের কথা ভেবে ভেবে নীরবে চোখের জল ফেলছি। হুট করে আমার শাশুড়ি রুমে ঢুকলেন। আমার কোল থেকে আমার ছেলেকে এক প্রকার কেড়ে নিলেন। আমি কিছু বুঝে ওঠার আগে আমার চুলের মুঠি ধরে গালে 2-3টা থাপ্পড় দিয়ে বললেন, মুখ পুরি, অপয়া, অলক্ষী কোথাকার! আমার ছেলেকে খেয়ে এখানে বসে বসে নাটক করছিস? তুই আমার ছেলের জীবনে আসার পর আদিবের জীবনের সব অঘটন ঘটে যাচ্ছে। বিয়ের 1 সপ্তাহ আগে অ্যাক্সিডেন্টে দুটো পা হারাতে বসেছিল একমাত্র তোর কারণে। আর এখন আমার ছেলেকে খেয়ে ফেললি। কয়দিন পর দেখা যাবে আদিবের ছেলেটাকেও খেয়ে ফেলবি।
আর তোকে এ বাড়িতে রাখবো না, বের হ। আমি কিছু বলার আগে আমার চুল ধরে হিড়হিড় করে বাড়ি থেকে বের করে সদর দরজা লাগিয়ে দিলেন। সবাইকে শাসালেন কেউ যাতে দরজা না খুলে। আমি অনেকক্ষণ দরজা ধাক্কালাম, কেউ দরজা খুলল না। অনেক কাঁদলাম, দরজার বাইরে বসে রইলাম। শরীরটা ভীষণ খারাপ। গতকাল রাত থেকে আমার ঝাপটা বয়ে গেছে আমার উপর দিয়ে, আমি আর সহ্য করতে পারছি না। রাত 9টার দিকে আমার শ্বশুর কোনো কাজে বাইরে যাওয়ার জন্য দরজা খুললেন। তাকে দেখা মাত্রই তার পা জড়িয়ে কাঁদলাম। কিছু করতে পারলাম না, কারণ কান্নার কারণে গলা বসে গেছে। তিনি আমাকে অগ্রাহ্য করেই চলে গেলেন আর বললেন, তোমার শাশুড়ি যা করেছে একদম ঠিক। আমার ছেলের এমন অবস্থার জন্য দায়ী একমাত্র তুমি। আমার ছেলে নেই, তোমাকে রেখে কি করব? আর আদিবের ছেলে আমাদের কাছেই থাকবে। আমি ওনার কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। মানুষ কুকুরের প্রতিও মায়া দেখায়, কিন্তু উনি আমাকে পা ঝাড়া দিয়ে ফেলে রেখে চলে গেলেন। তবু আমি গেলাম না, দরজার সামনে শুয়েই রইলাম। গভীর রাত কয়টা ঠিক আমি জানি না, তবে চারপাশ নীরব। হঠাৎ দরজা খোলার আওয়াজ পেলাম। দেখলাম বড় ভাবি আর বড় ভাই। বড় ভাবি আমাকে জড়িয়ে ধরে ভাইয়ের উদ্দেশ্যে বলল, দেখছো তোমার মা কতটা নিষ্ঠুর। এমন ভাব ধরেছে যেন তিনি নিজের একমাত্র ছেলের শোকে কষ্ট পাচ্ছেন। আর তিশা যে ওর বউ হয়ে ওর কোনো কষ্ট নাই। কোনো মেয়ে কি চায় তার হাজবেন্ড মরে যাক? এটা তো একটা দুর্ঘটনা, সেটা তোমরা কেউ বুঝতে চাচ্ছ না। কালকে সকালে যাওয়ার সময় তো দেখলাম রাস্তায় অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে। সেখানে যদি আদিত থাকতো, তখন কি তোমার মা এই মেয়েটার উপর দোষ দিতে পারতো? আর তোমরা তোমার মায়ের সঙ্গে তাল মিলাচ্ছ। কেউ মুখ ফুটে কিছু বলার সাহস পাচ্ছিল না। ভাইয়া কিছু বললেন না, চুপ করে ভাবির কথাগুলো শুনে গেলেন। কথাগুলো বলে ভাবি আর ভাইয়া আমাকে রুমে নিয়ে গেল। ঘড়িতে দেখলাম রাত 1টা বাজে। আমার মেয়েটা রুষা মানে ভাবির মেয়ের সাথে ঘুমিয়েছে। আমার জন্য ভাবি তাড়াতাড়ি খাবার গরম করে নিয়ে আসলেন। আমাকে খাইয়ে দিতে দিতে বললেন, দয়া মায়া বলতে এদের মনের কিছু নেই। বোন আমার, বড় বোন হিসেবে তোমাকে একটা অনুরোধ করি, তুমি কালকে সকালেই তোমার বাপের বাড়ি চলে যাও। এখন হাজার চাইলেও বাবুকে তোমার কাছে দিবে না। কয়দিন পর পরিস্থিতি স্বাভাবিক হলে আম্মাকে বুঝিয়ে বাবুকে তোমার কাছে ফিরিয়ে দেব। এখন তুমি যতই এখানে থাকার চেষ্টা করো, ততই তাদের হিংস্র আচরণের শিকার হবা। ভাবির কথা শুনে আমি তাকে ধরে কেঁদে ফেললাম। সকালে আমি ভাবির রুমে বসে আছি। ভাই ভাবি ছাড়া কেউ জানে না যে আমি যে এ বাড়িতে আছি। সকলে জানে আমি চলে গেছি। ভাবি বারবার আমাকে অনুরোধ করেছে আমি যাতে আমার ভাইদের কল করে আমাকে নিয়ে যেতে বলি। ছোট্ট ভাইয়া অবশ্য কল দিয়েছিল ভোরে আদিপের কোনো খবর পাওয়া গেছে কিনা জানতে। আমার শ্বশুরবাড়িতে যে এত কাহিনী হয়েছে সেগুলো বলিনি। শুনলে সাথে সাথে এসে আমাকে নিয়ে তো যাবেই, সাথে বাড়িসুদ্ধ সবাইকে কথা শুনিয়ে যাবে। এই ভয়ে আমি কিছু বলি না। আমি চাই না এই শোকে সময়ে আমার জন্য আবার নতুন কোনো ঘটনা ঘটুক। এই 2 দিনে আমার জীবন পুরো ওলটপালট হয়ে গেছে। বারবার আদিবের কথা বলার শেষ কথাগুলো কানে ভাসছে। আমি লঞ্চে উঠতে ভয় পাই, সাঁতার জানি না। হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠল। দেখলাম আননোন নাম্বার থেকে কল এসেছে। মন মেজাজ এমনিতেই ভালো নেই, ফোন ধরার কোনো ইচ্ছে ছিল না। তবুও রিসিভ করলাম। করার পর অপর প্রান্তে থাকা লোকটা আমাকে আদিবের খবর জানালো। আসসালামু আলাইকুম, আপনি কি আদিব সাহেবের ওয়াইফ? জি। কেন? আদিবের কোনো খবর পেয়েছেন? হ্যাঁ, আদিব এখন হাসপাতালে ভর্তি। আপনি কেমন ওয়াইফ ওনার? 2 দিন ধরে হাসবেন্ড হাসপাতালে রোড অ্যাক্সিডেন্ট করে মৃত্যুর সাথে লড়ছে, আর আপনাদের কোনো খবর নেই। আপনি হাসপাতালের ঠিকানা টেক্সট করে দিচ্ছি, আপনি এক্ষুনি আসুন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আমরা এক্ষুনি আসছি। ফোন রেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে আদিব বেঁচে আছে। আমি তাড়াতাড়ি আম্মাকে ডাকতে গেলাম। আম্মাকে ডাক দিতে আম্মা তেড়ে এলেন। মুখ পুরি, তুই এখনো যাসনি? আর তোর মুখে আম্মা বলে ডাকবি না। আম্মা, আপনার ছেলে বেঁচে আসে, হাসপাতাল থেকে কল করে বলেছে। রোড অ্যাক্সিডেন্ট করে 2 দিন ধরে ও হাসপাতালে আছে, আমাদের এক্ষুনি যেতে বলছে। তাড়াহুড়ো, আম্মা কি বললাম নিজেও জানি না। রোড অ্যাক্সিডেন্ট? ও কি তাহলে লঞ্চে করে আসে নাই? জানি না আম্মা, আপনারা তাড়াতাড়ি রেডি হন, আব্বাকে গিয়ে বলুন। আমি তাড়াতাড়ি রেডি হয়ে বাবুকে নিয়ে ভাবির কাছে দিয়ে গেলাম। আদিবের বড় ভাই, আমি, আম্মা, আব্বা সকলে মিলে হাসপাতালে গেলাম। হাসপাতালে যাওয়ার পর ওই লোকটা আমার শ্বশুর শাশুড়িকে উদ্দেশ্য করে বলেন, আপনার ছেলে যে এখানে অ্যাক্সিডেন্ট হয়ে 2 দিন ধরে পড়ে আছে সেই খেয়াল আছে? ছেলের প্রতি কি দরদ নাই? 2 দিন পর আজ ওনার জ্ঞান ফিরেছে। ওনার থেকে ফোন নাম্বার নিয়ে ওনার ওয়াইফকে কল করলাম কিছুটা রাগী সুরে। আব্বা বললেন, আসলে আমরা জানতাম আদিব লঞ্চ দিয়ে আসবে, তো লঞ্চ ডোবার ঘটনার পর থেকে লঞ্চ ঘাটেই সবসময় যোগাযোগ রাখছি। আপনি আমাদের যে কী উপকার করলেন, তা ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। চিরকৃতজ্ঞ আমরা। আপনি যে না থাকলে কি হতো? লোকটার হাত ধরে আমার শ্বশুর কথাগুলো বলল।
ও আচ্ছা, এই ঘটনা। সরি, না জেনে আপনাদের কত কথা বলে ফেললাম। আসলে ২ দিন হয়ে গেছে অথচ আপনারা কোনো খবর নেননি। আমার ছোট্ট ভাইটা আপনার ছেলের সাথে অ্যাক্সিডেন্ট করেছিল। ওর সাথে আপনার ছেলেকেও আমরা হাসপাতালে ভর্তি করি। আপনার ছেলের মাথায় অনেক আঘাত পেয়েছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তারপর কত কষ্ট করে রক্ত জোগাড় করে ওনাকে রক্ত দেওয়া হয়েছে। আল্লাহর রহমতে এখন আগের চেয়ে সুস্থ। আপনাকে কি বলে যে কৃতজ্ঞতা স্বীকার করব বুঝতে পারছি না। তা আপনার ছোট ভাই ভালো আছেন? জি, আল্লাহর রহমতে ভালো। আজকে আমরা ভাইকে নিয়ে যাব। আর আপনারা এমন করে বলবেন না। আদিব তো আমার ভাইয়ের মতো। আমরা আদিবের সাথে দেখা করতে গেলাম। আদিবকে দেখে বেশ সুস্থ মনে হলো। ডাক্তারের সাথে কথা বলে জানা গেল আজকে চাইলে আদিবকে নিয়ে যেতে পারি। আমার আর ওকে হাসপাতালে রাখলাম না। হাসপাতালে বিল দেওয়ার পর ওই লোকটা আব্বাকে জবাব দিল, উম, উম, লোকটা ভাইয়েরা আব্বাকে দিলেন। লোকটা অনেক না করলেন। আব্বা বললেন, আরে আপনারা তো আমার ছেলের মতো, এত বড় উপকার করলেন, আপনার জন্য সামান্য এটুকু করব না? না আঙ্কেল, ধন্যবাদ। আমাদের বিল দেওয়া লাগবে না। উপকার করে যদি তার বিনিময়ে কিছু নেই, তাহলে এই উপকারের কোনো মূল্য নেই। আপনি আমাদের মন থেকে দোয়া করবেন, এটাই চাওয়ার। লোকটার কথা শুনে আমরা সবাই রীতিমতো মুগ্ধ। বর্তমান যুগে এমন ভালো মানুষ আছে। অবশ্য ভালো মানুষ আছে বলে দুনিয়াটা টিকে আছে। আব্বা অনেক জোরাজুরি করে হাসপাতালের বিল দিয়ে আসলেন। বাড়ি আসার পর আদিবের কাছ থেকে পুরো ঘটনা শুনলাম। তিশার সাথে কথা শুনে লঞ্চ ঘাটে যাই লঞ্চ দিয়ে আসার জন্য, এমনকি লঞ্চে উঠেও যায়। কিন্তু লঞ্চে এত বেশি মানুষ ছিল যে আমার মনের ভিতর আরও ভয় ঢুকলো। যদি বেশি মানুষের মধ্যে লঞ্চ ডুবে যায়, এমনিতেও তো আমি নৌপথে যাতায়াত করতে অনেক ভয় পাই। লঞ্চ ছাড়ার ৫ মিনিট আগে আমি নেমে যাই। ভাবলাম জীবনের মূল্য থেকে সময়ের মূল্য বেশি হতে পারে না। বাড়ি যেতে দেরি হোক, তিশাকে আমি মানিয়ে নিব। আমি তখনই সিএনজি দিয়ে রওনা হই। কিন্তু আমার কপালে যে দুর্ঘটনার লেখা ছিল সেটা তো আর ফেরাতে পারবো না। সিএনজি ও বাসের অ্যাক্সিডেন্ট হলো। আমি মাথায় প্রচণ্ড আঘাত পাই। অনেক রক্তক্ষরণ হয়, আমার ফোনটাও ভেঙে যায়। যার কারণে তোমরা কল করে দেখছো বন্ধ। এরপর কাহিনী তো তোমরা জানো। লঞ্চ ডোবার কাহিনী শোনার পর আমরা ৪৭৪ রাস্তায় যাওয়ার সময় যে শুনলাম কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেইখানে কি? তিশা, হ্যাঁ। আদিবের কথা শোনার পর আম্মা আব্বা আমাকে বললেন, বৌমা, আমরা আসলে তোমাকে ভুল বুঝেছিলাম। আসলে ছেলের শোকে মাথা ঠিক ছিল না। তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। তুমি আমাকে মাফ করে দাও। তাদের আসল রূপ আমার দেখা হয়ে গেছে। একটা মেয়ে কখনো চায় না তার স্বামী মারা গিয়ে সে বিধবা হোক। তবুও সকল মেয়েদের উপরে সব দোষ দেওয়া হয়। আজ বুঝতে পারলাম, যেদিন বিয়ের আগে যদি আদিবের জায়গায় আমার পায়ের সমস্যা হতো, তারা কখনোই আমাকে বাড়ির বউ বানাতো না। আমার জন্মদাতা বাবার ভুল কিছুই বলেনি। আমি কিছু বললাম না, মাথা নিচু করলাম। আমাকে তাড়িয়ে দেওয়ার কথা শুনে আদিব অনেকটা রেগে গেল। পুরো কাহিনী শুনে না জানি কোন কাণ্ড ঘটায়। আমি কিছু না বলার আগে আদিব বলে উঠল, আমি মরে গেছি শুনে ঈশাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো? বাহ! আমার মরা লাশ দেখা পর্যন্ত বাড়িতেও রাখলে না? ছি ছি! তোমাদের উপর আমার ঘৃণা হচ্ছে। যে মেয়েটা আমার মতো পঙ্গু ছেলেকে বিয়ে করে লোকজনের কথা শুনলো, আমাকে সেবা করে ভালো করে তুললো, তার সাথে তোমরা এমন ব্যবহার কিভাবে করলে? উপকারকারীর প্রতি এতটা অকৃতজ্ঞ হলে কি করে? তোমাদের বিবেকে কি এতটুকু বাঁধলো না? থাক আদিব, এসব কথা বাদ দাও। তোমার শরীরটা বেশি ভালো না। তার উপর এমন উত্তেজিত হয়ে কথা বলা উচিত না। আগে সুস্থ হও বড় ভাবি। তাই বলে আব্বু আম্মু তিশার সাথে বাড়ি থেকে তাড়িয়ে দিবে? আদিব, থাক আদিব, বাদ দাও। তোমাকে সুস্থ অবস্থায় ফিরে পেয়েছি, এটাই অনেক। তিশা, বাবু হওয়ার পর থেকে অনেক ঝামেলা লেগেই আছে, তাই ঠিকমতো নামটা রাখিনি। আজকে বাবুর নাম রেখেছেন আমার শাশুড়ি। আদিবের সাথে নাম মিলিয়ে সাদীপ। আমার পরিবার সবাই এ বাড়িতে দাওয়াত করেছে। আজ দুই পরিবারের মধ্যে কোনো রাগ ক্ষোভ বিবাদ আছে, শুধু ভালোবাসা আর সম্মান। জীবনের প্রতিটি দিন সকলের সাথে এভাবে আনন্দে কাটাতে চাই। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।